এই প্রাসাদের দোতলার একটি কক্ষে একদিন গুলির শব্দ হয়েছিল। নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছিলেন এক তরুণ জমিদার পুত্র। কিন্তু কেন? কি এমন ঘটেছিল সেদিন, যার পর থেকে এই পরিবারের উপর নেমে এসেছিল এক অন্ধকার অভিশাপ? আজও এই অভিশপ্ত ঘরটিতে একা কেউ প্রবেশ করতে সাহস পায় না। এই প্রাসাদের অন্দরমহলের পুকুর থেকে আজও রাতে ভেসে আসে নূপুরের শব্দ। কিন্তু কেন? এই রহস্যের সন্ধান পেতে হলে চলুন আমার সাথে। আজ আমাদের গন্তব্য বালিয়াটির জমিদার বাড়ি, যা কিনা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত। আমার ভ্রমণ সঙ্গী ভাই বন্ধু রনি ভাইকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের অভিযানে। গন্তব্য বালিয়াটির জমিদার বাড়ি। ঢাকা থেকে মোট দূরত্ব প্রায় 50 কিলোমিটার। ঢাকা থেকে আরিচা মহাসড়ক ধরে এগিয়ে চলছি আমরা। রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। মহাসড়কের এই অংশটা সত্যিই চোখ জোড়ানো। মানিকগঞ্জ শহরের কিছুটা আগেই মহাসড়ক ছেড়ে ঢুকে পড়লাম গ্রামীণ রাস্তায়। এখান থেকে আরও 30 থেকে 35 মিনিটের পথ। সরু রাস্তা, দুপাশে সবুজের সমারোহ, মাঝে মাঝে পুকুর, বাঁশঝাড় আর গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে, শান্ত নিরিবিলি। এই গ্রামীণ রাস্তাগুলোর প্রতিটা মোড়েই রয়েছে নতুন দৃশ্য। এর প্রতিটা গ্রামই যেন একটি করে নতুন গল্প। অভিযান বিডির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনির প্রধান। আজকে আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির সামনে। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়ি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। বালিয়াটি জমিদার বাড়ি 1850 সালের দিকে নির্মিত। এই জমিদার বাড়ি ছিল বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দরাম সাহা, যিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী। 5.88 একর জমির উপর বিস্তৃত এই জমিদার বাড়িতে 7টি প্রাসাদ, রয়েছে 200টিরও বেশি কক্ষ। এই বাড়িতে এক সময় আসতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানকার বিখ্যাত রংমহল, যেখানে বসত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সঙ্গীত। কিন্তু 1947 সালের দেশভাগের পর জমিদার পরিবার চলে যান ভারতে। আর তারপর থেকেই এই বাড়ি পড়ে আছে নীরবে, পরিত্যক্ত ও নিঃসঙ্গ। 150 বছরের পুরনো এই স্থাপত্য আজও বহন করে যাচ্ছে একটি যুগের সাক্ষ্য। আজ থেকে প্রায় 200 বছর আগে এই প্রাসাদের জমিদারের দাপট ছিল অকল্পনীয়। তাদের জমিদারি বিস্তৃত ছিল নারায়ণগঞ্জ পর্যন্ত। ক্ষমতা এতটাই ছিল যে এই বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষের জুতো পায়ে বা মাথায় ছাতা দিয়ে হেঁটে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু আজ এই বিশাল প্রাসাদ জনশূন্য, নীরব। কেন? কেন তারা এই বিশাল প্রাসাদ ছেড়ে চলে গেল? এই পরিবারের মেজ তরফের জমিদার ছিলেন অত্যন্ত প্রভাবশালী, রায় বাহাদুর উপাধিপ্রাপ্ত হরেন্দ্র কুমার রায় চৌধুরী। কিন্তু তার পুত্র উপেন্দ্র কুমার রায় ছিলেন সম্পূর্ণ ভিন্ন। প্রজাদের মঙ্গল আর শিক্ষার আলো ছড়ানোই ছিল তার ধ্যান জ্ঞান। উপেন্দ্র কুমারের একটি স্বপ্ন ছিল গ্রামের সাধারণ ছেলে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করা। এর জন্য তিনি বারবার তার ক্ষমতাধর বাবার কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু জমিদার হরেন্দ্র কুমার ছেলের এই স্বপ্নের কোনো পাত্তাই দেননি। একদিন কলকাতায় যাওয়ার আগে উপেন্দ্র কুমার শেষবারের মতো তার বাবার কাছে স্কুল প্রতিষ্ঠার প্রস্তাবটি রাখেন। কিন্তু এবার হরেন্দ্র কুমার ক্ষিপ্ত হয়ে ছেলেকে সবার সামনে অপমান করে বলেন, তুই নিজে কত টাকা আয় করিস যে স্কুল বানানোর স্বপ্ন দেখিস? বাবার কাছ থেকে এই চরম অপমান আর অবহেলা উপেন্দ্র কুমারের হৃদয় ভেঙে চুরমার করে দেয়। অভিমানে তিনি প্রাসাদের দোতলার একটি কক্ষে প্রবেশ করেন এবং নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
একটি মহৎ স্বপ্নের এমন মর্মান্তিক পরিণতি পুরো জমিদার পরিবারকে স্তব্ধ করে দেয়। পুত্রের মৃত্যুর পর অনুশোচনায় দগ্ধ হয়ে জমিদার হরেন্দ্র কুমার সেই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, আজ যা ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই দিনের পর থেকে উপেন্দ্র কুমারের আত্মহত্যার সেই কক্ষটি অভিশপ্ত হয়ে যায়। রাতের আধারে সেই ঘর থেকে ভেসে আসে কান্নার চাপা শব্দ। সেই থেকেই আজও পর্যন্ত ওই ঘরে একা প্রবেশ করার সাহস কেউ পায় না। আর এই ঘটনায় ছিল বালিয়াটি জমিদার বংশের পতনের শুরু। কিন্তু উপেন্দ্র কুমারের আত্মহত্যার ঘটনাই এই প্রাসাদের একমাত্র ট্র্যাজেডি নয়। এই প্রাসাদের সুবিশাল পুকুরটিকে ঘিরেও রয়েছে এক গা ছমছমে রহস্য। অন্দরমহলের নারীদের জন্য সংরক্ষিত 7টি ঘরের একটিতেই এক পূর্ণিমার রাতে স্নান করতে এসে হারিয়ে যান জমিদার পত্নী। তার দেহ আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে রাতের নিস্তব্ধতায় সেই পুকুর ঘাট থেকে নূপুরের আওয়াজ ভেসে আসে এবং অনেকেই এই ছায়ামূর্তিকে ঘাটে বসে থাকতে দেখেছে। এই প্রাসাদের জৌলুসের আড়ালে লুকিয়ে আছে নিষ্ঠুরতার ইতিহাস। যে প্রজারা সময় মতো খাজনা দিতে পারত না, তাদের এই প্রাসাদের গোপন কুটিরেতে আটকে অকথ্য অত্যাচার করত। সেই সব হতভাগ্য মানুষের আর্তনাদ আজও রাতের অন্ধকারে প্রাসাদের করিডোরে প্রতিধ্বনিত হয় বলে বিশ্বাস করা হয়। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। আপনারা ঢাকা সহ যে কোনো জায়গা থেকে এই জমিদার বাড়িতে আসতে পারেন। এই জমিদার বাড়িতে ঢুকতে হলে আপনাকে প্রথমেই 20 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করতে হবে। আমাদের ভিডিওর কাজ প্রায় শেষ মুহূর্তে হঠাৎ করেই দেখা হলো এমন একজন মানুষের সাথে, যিনি কিনা শতাধিক বাংলা চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। সাকিব খান, চঞ্চল, মোশাররফ করিম সহ আরও অনেক বড় বড় অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। কথা বলছিলাম এখানকার স্থানীয় একজন অভিনেতার সঙ্গে। মেন জমিদার হলো দধিরাম সাহা, তার ছেলে হলো গোবিন্দরাম, আনন্দরাম, পণ্ডিত রাম, জগন্নাথ বাবু, হরেন্দ্র কুমার রায় চৌধুরী, ঈশ্বরীলাল, কেজি জুবি সুলে মালিক বুঝছেন। এই যে ঢাকাতে 22 একর জমি দিয়েছে, যে বেদখল হয়েছে ওই অবস্থায় রয়ে গেছে বুঝছেন। ওই অবস্থায় রয়ে গেছে, জিএসএ কোর্টে মনে করেন এদের নাম সব নবীনগর ক্যান্টনমেন্ট, টঙ্গী বিমানবন্দর বুঝছে, মিরপুর মাজার বুঝছে, নয়ারহাট বুঝছে, এরা সব জায়গায় এদের কাছারি আছিল, কাছারি ছিল। ওই যে একটা কাছারি আছে ওই যে পূর্বের অংশ, ওই যে জমিদার বাড়ি, হ্যাঁ ওইটা ওইটা যে মন্দিরও আছে। হ্যাঁ মন্দির আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন পেয়েছি হচ্ছে এই জমিদার সাহেব নাকি আগে যে লবণের, হ্যাঁ লবণ ব্যবসা করতো। উনি সাধারণ একজন ঘরের ছেলে ছিল। মানে এদের পূর্বপুরুষের বাড়ি হলো তেওতা জমিদার বাড়ি আছে না, আর তেওতা থেকে এই জায়গায় পানির মহাজনের মেয়ে বিয়ে করছিল। ও আচ্ছা, বিয়ে করার পর এখানে রয়ে গেছে বুঝছেন। ব্রিটিশরা এদের টাইটেল দিয়েছিল জমিদার টাইটেল। টাইটেল দিয়েছিল কি জন্য বুঝছেন, এই হলো প্রথম বাবু, তারপরে শ্রী, তারপর সাহা, তারপরে জমিদার। এদের তার মানে টাইটেলটা ব্রিটিশরাই দিয়ে গেছে। ওই রকম মহলের ভিতরে গেলে ব্রিটিশদের সাথে ছবি তোলা আছে। একটা ছেলে যে স্কুল দিবার যে সুইসাইড করে মারা যায়, তার ছবিটা আছে উপেন্দ্রনাথ চৌধুরী। ও উপেন্দ্রনাথ চৌধুরী। এখন তাহলে ওই জমিদার সাহেবের কোনো উত্তরসূরি নাই এখানে একেবারে। আপনার স্টার জলসার যে ছবিগুলো দেখায়, এদের কলকাতা মেইন টাউনের উপরে 22টা বাড়ি আছে। আচ্ছা, এখানে প্রচুর শুটিং হয়েছে মনে হয়। এই শুটিংস গুলা নিয়ে আপনি একটু যদি ধারণা। শুটিং যেখানে করছে বন্ধু, কয়াদি, মহারাজা, শহর থেকে দূরে, সীমান্তের উপরে, নূপুর, 2 বিঘা জমি, স্যাটেলাইট বিজ্ঞাপন, গ্রামীণ ফোনে বিজ্ঞাপন, পিয়ে কাজের চোখের দেখা হচ্ছে। তারপর মুক্তিযোদ্ধা থেকে এই তো প্রেম, শামিক খানের এই তো প্রেম হচ্ছে।
তারপরে লাস্টে যে করে দিলাম আতঙ্ক। আতঙ্ক। আতঙ্ক ছবি আতঙ্ক। রিলিজ মানে হ্যাঁ হ্যাঁ, রিলিজ পাবে হচ্ছে। সিরিজ পাবে। তো আপনার নামটা আমার নাম প্রহ্লাদ বাকালি। আমি কোনো ডিরেক্টরের কাছে টাকা পয়সা চাই নাই। আচ্ছা, আপনি প্রচুর ছবিতে অভিনয় হ্যাঁ করেছেন। প্রচুর ছবিতে। তারপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিঘা জমিতে আছি, লাঠিয়াল বাহিনী। আপনি কি মনের মানুষে কি ছিলেন? হ্যাঁ মনে মানুষ ছিলাম। ইয়ের পছন্দিদার। হ্যাঁ হ্যাঁ, আপনি কত গুণী একজন মানুষ, আসলে ভালো বুঝছেন, লাগলো। এখন হলো অবসর চলে গেছি হ্যাঁ। ঢাকায়। তাদের বুঝছে ডাকে বুঝছে আমি না, আমার অত টেনশন দরকার নাই। ওয়াইফ মারা গেছে বুঝছেন, 16 বছর হয়। হুম, ছেলে মাস্টার্স কমপ্লিট করিয়া এমবি করিয়া ঢাকা বিবিএস কে বলছে চাকরি করতেছে আচ্ছা আচ্ছা, বুঝছে, মার্কেটিং অফিসার বলছে। খুবই ছেলে ভালো। কই বলছে যে তোমার ঘর থেকে বাইরে নামো না। আমি বললাম না বাইরে মানুষের সাথে কারোর সাথে কথা বলবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বুঝছে। একটু কথা না বললে তো হ্যাঁ, হ্যাঁ, খারাপ লাগবে। হ্যাঁ। তারপরে যে আমরা এখন হলো সাংস্কৃতিক মন্ত্রণালয়ে ইয়ে সচিব হচ্ছে না, হুম হুম হুম, এই হলো মোসাফ কি, হ্যাঁ। ওনার সাথে এখানে এঙ্গেজমেন্ট করে তিশার লোকে বিয়ে দিয়ে দিই। তাই এখান থেকে? এখান থেকেই। বাহ, তিশার বিয়ে দিছেন এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিশার বিয়ের ব্যবস্থা এখান থেকে করা হয়। মোশাররফ করিম মোশাররফ করিমের কোন? এই যে এই ঘরের বিল্ডিং হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওইটা এখন চার্জ দিলে, এখন নেটে চার্জ দিলে পারবে। ওই এটার নাম কি ছিল এই চলচ্চিত্রের? চলচ্চিত্র না, নাটক। নাটক। নাটক ঘাট কাপড়। ঘাট কাপড়, আমি দেখেছিলাম ঘাট কাপড়। ঘাট কাপড় নাটকটা দেখলে হ্যাঁ। আপনারা কাকাকে দেখতে পাবেন। একদম। সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম স্থানীয় এই অভিনেতার কথা শুনে। ইতিহাসের পাতায় বালিয়াটি বংশের পতনের কারণ হিসেবে 1947 সালের দেশভাগ আর জমিদারি প্রথা বিলুপ্তিকেই দেখানো হয়, কিন্তু আসল সত্য আরও অনেক বেশি মর্মান্তিক। এই বংশের পতনের বীজ রোপিত হয়েছিল আরও অনেক আগেই, উপেন্দ্র কুমারের আত্মহননের সেই অভিশপ্ত দিনটিতে। ওই একটি মৃত্যু যেন পুরো পরিবার থেকে শান্তি কেড়ে নেয়। ভাইয়ে ভাইয়ে বিভেদ, সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা আর তীব্র অভ্যন্তরীণ কোন্দল তাদের ভেতর থেকে ক্ষয় করে ফেলে। যে প্রাসাদ একদিন ক্ষমতার দম্ভে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই প্রাসাদই নিজেদের ভুলের ভারে দুর্বল হয়ে পড়ে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো জমিদারি প্রথা বিলুপ্তির অনেক আগেই অর্থনৈতিক সংকটের কারণে জমিদার হরেন্দ্র কুমার রায়চৌধুরী নারায়ণগঞ্জের জমিদারি একাংশ বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। অবশেষে দেশভাগের বিশৃঙ্খলার সময় এই ছিন্ন ভিন্ন এবং অভিশপ্ত পরিবারটি তাদের ভিটেমাটি ছেড়ে ভারতে পাড়ি জমায়। সেই থেকে এই বিশাল প্রাসাদ পরিত্যক্ত। বন্ধুরা, আজ বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই প্রাসাদের রংমহল নামের অংশে তৈরি জাদুঘরে জমিদারের ব্যবহৃত নানান জিনিসপত্র সংরক্ষণ করা রয়েছে, কিন্তু এই ঝকঝকে দেওয়ালের পাশেই রয়েছে ভেঙে পড়া অংশ, স্বেচ্ছেতে ঘর আর অন্ধকার সব করিডর, যা একসময় ভয়ঙ্কর অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পর্যটকদের কোলাহল থেমে গিয়ে যখন সন্ধ্যা নামে, তখন এই বিশাল প্রাসাদ এক অন্য রূপ ধারণ করে। কে জানে, এর 200টি কক্ষের কোনো একটি থেকে হয়তো আজও ভেসে আসে সেই চাপা দীর্ঘশ্বাস, অথবা পুকুর ঘাটে শোনা যায় সেই অদৃশ্য নূপুরের শব্দ। তো বন্ধুরা, এই ছিল আমাদের বালিয়াটি জমিদার বাড়ির ভিডিও। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অভিযান, অজানা দিগন্তের সন্ধান।